যাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানোর চূড়ান্ত ছক সাজানো হয়েছিল, আজ কিনা তাকেই রাষ্ট্রপতি করতে মরিয়া একদল ঝানু রাজনীতিবিদ। বঙ্গভবনের অন্দরমহলে বসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর তারেক রহমান কোন সেই গোপন দলিলে সই করেছিলেন? ২৪ ঘণ্টার এক আল্টিমেটাম কিভাবে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল বছরের পর বছর ধরে বোনার সব ষড়যন্ত্র? ক্ষমতার এই ভয়ঙ্কর দাবার চাল, বিশ্বাসঘাতকতার অবিশ্বাস্য গল্প এবং ডক্টর ইউনূসকে নিয়ে পর্দার আড়ালে চলা সেই রুদ্ধশ্বাস রাজনীতির পোস্টমর্টেম করতে আজ আমরা হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু গোপন নথি আমরা প্রকাশ করতে যাচ্ছি যা বদলে দেবে আপনার রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে গত কয়েক মাস ধরে যা ঘটে চলেছে তাকে এক কথায় বলা যায় পলিটিক্যাল থ্রিলার। ৫ই অগাস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর জাতি যখন স্থিতিশীলতার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই বঙ্গভবনের ৪ দেয়ালের ভেতরে বোনা হচ্ছিল এক বিষাক্ত নীল নকশা। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যবস্তু ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে যার ভাবমূর্তি বাংলাদেশের পরিচায়ক, তাকেই নিজ দেশের রাষ্ট্রদ্রোহী প্রমাণের এক নজিরবিহীন খেলায় মেতেছিলেন খোদ রাষ্ট্রের প্রধান অভিভাবক। কিন্তু একজন রাষ্ট্রপতি কেন তার সরকারেরই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এমন মরণ কামড় দিতে চাইলেন? এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ব্যক্তিগত জিঘাংসা বা অন্য কোনো অপশক্তির মদদ? অনুসন্ধানী দৃষ্টিতে তাকালে দেখা যায় এই ষড়যন্ত্রের জাল অনেক গভীরে বিস্তৃত। চুপ্পুর প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত পরিকল্পিত, যার লক্ষ্য ছিল ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা এবং অভ্যন্তরীণভাবে আইনি জালে বন্দী করা। এই ষড়যন্ত্রের পরতে পরতে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা আর নোংরা রাজনীতির গন্ধ। ঘটনার সূত্রপাত গত ২৬শে ফেব্রুয়ারি। ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যখন খবরটি প্রথম চাউর হয়, তখন অনেকের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রখর ধীসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সরাসরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গদিতে আঘাত হানেন। সংসদ সচিবালয় এবং আইন সচিবের দপ্তরে পাঠানো তার সেই নোটিশটি ছিল মূলত একটি রাজনৈতিক ডেথ ওয়ারেন্ট। শাহরিয়ার তার নোটিশে অকাট্য প্রমাণাদি উপস্থাপন করে বলেন, শাহাবুদ্দিন চুপ্পুর শপথ ভঙ্গ করেছেন, তিনি জাতির সামনে নির্জলা মিথ্যাচার করেছেন। একজন রাষ্ট্রপতি যখন জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে উপহাস করেন এবং সেই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না, হয়ে ওঠেন সংবিধানের শত্রু। ব্যারিস্টার শাহরিয়ারের ২৪ ঘণ্টার সেই চরম হুঁশিয়ারি বঙ্গভবনের নরম গদি থেকে চুপ্পুর পতনকে ত্বরান্বিত করেছে। এটি কেবল একটি নোটিশ ছিল না, এটি ছিল রাষ্ট্রের পবিত্রতা রক্ষার এক আইনি জিহাদ। শাহরিয়ার পরিষ্কার করেছেন যে যদি এই সময়ের মধ্যে বঙ্গভবন থেকে এই মিথ্যাচারী বিদায় না নেন, তবে সুপ্রিম কোর্টের দরজা তার জন্য কঠিন শাস্তির বার্তা নিয়ে আসবে। এই আইনি নোটিশের প্রতিটি শব্দ ছিল যেন এক একটি বারুদ, যা পুরো রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটিয়ে পেয়েছে। আইনি লড়াই যখন কোর্টরুমে বন্দী, ঠিক তখনই রাজপথের দাবানল ছড়িয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি নাহিদ ইসলাম। নাহিদের প্রতিটি শব্দ যেন এক একটি তপ্ত বুলেট হয়ে বিঁধেছে ষড়যন্ত্রকারীদের বুকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চুপ্পুকে কেবল পদত্যাগ করলেই চলবে না, তাকে জুলাই হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে। অনুসন্ধানী নথিপত্র বলছে, জুলাইয়ের সেই কালরাত্রিগুলোতে যখন ঢাকার রাজপথ ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন বঙ্গভবনের জানালা দিয়ে সেই দৃশ্য তাকিয়ে দেখেছিলেন চুপ্পু। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও তিনি কেন নীরব ছিলেন? কেন তিনি ঘাতকদের হাতকে শক্তিশালী করেছিলেন? নাহিদ ইসলামের এই ক্ষোভ আজ পুরো ছাত্র সমাজের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। নাহিদ পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ফ্যাসিস্টদের দোসরদের কোনো ছাড় নেই। চুপ্পুকে শুধু ক্ষমতাচ্যুত নয়, তাকে দ্রুত পুলিশ হেফাজতে নিয়ে জেলের ভাত খাওয়াতে হবে, কারণ তিনি এই গণহত্যার অন্যতম নেপথ্য কুশীলব। রাজপথের এই আন্দোলন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসনের প্রতিটি স্তরে কম্পন শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্রের সবচেয়ে রহস্যময় অধ্যায় হল তারেক রহমান এবং শাহাবুদ্দিন চুপ্পুর বর্তমান সখ্যতা। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই, এই প্রবাদটি এখানে ধ্রুব সত্য হয়ে ধরা দিয়েছে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে দুদকে থাকাকালীন এই চুপ্পুই বিএনপিকে থচনচ করে দিয়েছিলেন। তিনি এমন এক সময়ে দুদকের কমিশনার ছিলেন যখন হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে একের পর এক মামলা সাজানো হচ্ছিল। অথচ আজ নিজের গদি বাঁচাতে চুপ্পু সেই তারেক রহমানকেই আসল মুক্তিযোদ্ধার রক্ত বলে তোষামোদ করছেন। প্রশ্ন ওঠে, তারেক রহমান কেন এই দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত ব্যক্তিকে রক্ষা করতে চেয়েছিলেন?
ভেতরের খবর হলো বিএনপি চেয়েছিল চুপ্পুকে ব্যবহার করে ডক্টর ইউনূসকে চাপে রাখতে। তারা ভেবেছিল সংবিধানের দোহাই দিয়ে ডক্টর ইউনূসকে একা করে দিতে পারলে দ্রুত ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে আসবে। কিন্তু এই অতি চালাকি এখন তাদের জন্য বিশাল এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান নিজের জালে নিজেই আটকে গেছেন। এই আঁতাতের ফলে বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ, যা যে কোনো সময় বড় ধরনের বিদ্রোহের জন্ম দিতে পারে। ভিডিওর এই অংশে ছোট্ট একটা অনুরোধ, এই ধরনের অনুসন্ধানমূলক ভিডিও পেতে নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। অনুসন্ধানে সাংবাদিকদের হাতে আসা তথ্য অনুযায়ী চুপ্পু এবং তারেক রহমানের গোপন পরিকল্পনার মূল অংশ ছিল ডক্টর ইউনূসকে রাষ্ট্রদ্রোহের মামলায় জড়ানো। ডক্টর ইউনূস গত 18 মাসে আন্তর্জাতিক অঙ্গনে যে সফরগুলো করেছেন এবং বিশ্ব নেতাদের সাথে যে সংহতি প্রকাশ করেছেন, তাকেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে চালানোর পরিকল্পনা হয়েছিল। বিশেষ করে ইউনূস যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন স্বপ্ন ও সংস্কারের কথা বলছেন, তখন সেটাকে বিদেশের কাছে দেশ বিক্রি বলে প্রচার করার জন্য বিশাল একটি প্রোপাগান্ডা মেশিন তৈরি করা হয়েছিল। চুপ্পুর ব্যক্তিগত ইগো এখানে বিশাল ভূমিকা রেখেছে। তিনি বারবার ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূস বিদেশ থেকে ফিরে তাকে যথাযথ সম্মান দেন না, প্রোটোকল মেনে বঙ্গভবনে হাজিরা দেন না। এই ইগোর লড়াইকে তিনি রাজনৈতিক প্রতিহিংসায় রূপান্তর করেন। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা চেয়েছিলেন ইউনূসকে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে এমন এক আইনি জটিলতা তৈরি করতে যাতে তার বিশ্বব্যাপী খ্যাতি ধুলায় মিশে যায়। তারা জানতেন ইউনূসকে দমাতে পারলে বাংলাদেশের সংস্কারের গতি থমকে যাবে এবং পুরনো স্বৈরাচারী ব্যবস্থা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু তারা বুঝতে পারেননি যে ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি আজ বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সাজানো এই দাবার চাল এখন বুমেরাং হয়ে ষড়যন্ত্রকারীদের দিকেই ধেয়ে আসছে। সাধারণ মানুষ যখন বুঝতে পেরেছে যে ডক্টর ইউনূসকে সরানোর মানে হল দেশকে পুনরায় অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তখনই চিত্রপট বদলে যেতে শুরু করে। তারেক রহমান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে 15 বছরের স্বৈরাচারী শাসনকে যারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, সেই জনতার শক্তির সামনে তার অবস্থান কতটা নড়বড়ে। পরিস্থিতি এখন এমন এক বেগতিক পর্যায়ে যে ডক্টর ইউনূসকে ফাঁসাতে চাওয়া ব্যক্তিরাই এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার কথা ভাবছেন। এটি কেবল রাজনৈতিক পরাজয় নয়, এটি নৈতিক দেউলিয়াত্বের এক চূড়ান্ত উদাহরণ। তারেক রহমান এখন বুঝতে পারছেন জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা আত্মঘাতী সিদ্ধান্ত। তাই নিজের ইমেজ পরিষ্কার করতে তিনি এখন ইউনূসকেই ঢাল হিসেবে ব্যবহার করার শেষ চেষ্টা করছেন। এই পরিস্থিতির উত্তাপ এখন সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ আজ রাজপথে নেমে আসার জন্য প্রস্তুত। একজন রাষ্ট্রপতির যে মর্যাদা থাকা দরকার, শাহাবুদ্দিন চুপ্পু তা অনেক আগেই হারিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে তার ব্যক্তিগত সম্পদ এবং ক্ষমতার অপব্যবহারের ইতিহাস দীর্ঘ। তিনি কেবল বর্তমান সরকারের বিরুদ্ধেই ষড়যন্ত্র করেননি, বরং অতীতেও তিনি তার পদের অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগগুলো এখন একে একে ফাইল থেকে বের হয়ে আসছে। এখানেই শেষ নয়, এই চুপ্পুই একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং ভিত্তিহীন প্রচারণার অন্যতম কাণ্ডালি ছিলেন। আজ যখন তিনি বিএনপির সমর্থন নিয়ে টিকে থাকতে চান, তখন স্বাভাবিকভাবেই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার ওপর রুষ্ট। একসময় যাদের জেল খাটিয়েছেন, আজ তাদেরই পা ধরে ক্ষমতা টিকিয়ে রাখার এই নির্লজ্জ চেষ্টা ইতিহাসের এক কুৎসিত পরিহাস। নাহিদ ইসলাম ঠিকই ধরেছেন, এমন একজন নির্লজ্জ মানুষকে বঙ্গভবনে রাখা পুরো জাতির জন্য কলঙ্ক। তার প্রতিটি কুকর্মের দলিল আজ জাতির সামনে উন্মোচিত হওয়ার পথে, যা তার বিচারকে অনিবার্য করে তুলেছে। পুরো দেশের রাজনীতিতে এখন রীতিমতো আগুন জ্বলছে। একদিকে ষড়যন্ত্রের জাল, অন্যদিকে জনতার আকাশচুম্বী প্রত্যাশা। শাহাবুদ্দিন চুপ্পু ভেবেছিলেন বিলাসী জীবন আর রাজনৈতিক আতাত দিয়ে তিনি আজীবন বঙ্গভবনে কাটাবেন, কিন্তু তার সেই ভেলকি এবার আর কাজে আসেনি। তাকে এখন চরম লজ্জার সাথে বিদায় তো নিতেই হচ্ছে, সেই সাথে জেলের অন্ধকার ঘরও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।